আচ্ছা, আমি শেয়ার স্ক্রিন করছি। আমি একেবারে সিলেবাসটা তাদের সামনে আমি রাখছি। যদিও সিলেবাস দেখে তোদের লাভ নেই as such, কারণ তোদের লাগবে হচ্ছে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই পার্সপেক্টিভ। CC7 টা তো আমি লাস্ট দিন বলে দিয়েছিলাম অফলাইন ক্লাসে। দেখ, দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে CC6 এর সিলেবাস। প্রথম যে ইউনিট 1 টা আমরা সেমিস্টার 1 এ পড়েছি। তা সত্ত্বেও যে টপিক বা যে কোশ্চেনগুলো আসার হাই চান্স সেগুলো আমি বলছি, ঠিক আছে? প্রথমেই যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে why prokaryotes grows faster than eukaryotes, মানে ওই সারফেস ভলিউম রেশিওর যে ব্যাপারটা, যেটা নিয়ে আমি পড়াতে গিয়েও বোধহয় আলোচনা করেছিলাম। তাহলে আবার বলছি why prokaryotes grows faster than eukaryotes, এই প্রশ্ন দিয়ে শুরু করলাম। আরেকটা আসতে পারে যে একটা ইউনিসেলুলার আর একটা মাল্টিসেলুলার মাইক্রো অর্গানিজমের মধ্যে গ্রোথ প্যাটার্নের কি ডিফারেন্স হয়। বোঝা গেল কি বলছি? তাহলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রোথ প্যাটার্ন অফ ইউনিসেলুলার উইথ রেসপেক্ট টু দেয়ার মাল্টিসেলুলার গ্রোথ। আচ্ছা, মেজারমেন্ট অফ মাইক্রোবিয়াল গ্রোথ, যেটার একটা ফ্লো চার্ট অলরেডি আমার নোটে দেওয়া আছে। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মেজারমেন্টের কতগুলো টেকনিক, কি কি টেকনিক হতে পারে, টেকনিকগুলোর নাম, স্পেসিফিক্যালি কয়েকটা স্পেসিফিক টেকনিক যেমন মেমব্রেন ফিল্ট্রেশন, হ্যাঁ, এরকম কয়েকটা টেকনিকের একটু জাস্ট ডেফিনেশন পড়ে রাখবি এবং অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ জেনে রাখবি, ঠিক আছে? আর মেজারমেন্টের ফ্লোচার্ট ওয়াইজ পড়লেও হবে। ব্যাচ কালচার আর কন্টিনিউয়াস কালচার খুব ইম্পর্টেন্ট। ডিরেক্টলি একটা ডিফারেন্স আসতে পারে ব্যাচ কালচার বা কন্টিনিউয়াস কালচারের মধ্যে। কোন ধরনের কালচারে জেনারেলি গ্রোথ কার্ভ স্টাডি করা হয় এবং কেন? আমরা জানি ভালো মতো ব্যাচ কালচারই গ্রোথ কার্ভ স্টাডি করি, কারণটা কি? কেন আমরা কন্টিনিউয়াস কালচারে গ্রোথ কার্ভ স্টাডি করি না? আবার বলছি, কন্টিনিউয়াস কালচার আর ব্যাচ কালচারের ডিফারেন্স, অ্যাপ্লিকেশন ভালো করে পড়তে হবে। এটা জেনারেশন টাইম কাকে বলে, এটা নিয়ে একটা অঙ্ক আসতে পারে। জেনারেশন টাইম এন্ড স্পেসিফিক গ্রোথ রেট, যেটা তাদের ফার্স্ট সেমিস্টারেও এসেছিল। আবার বলছি, জেনারেশন টাইম এন্ড স্পেসিফিক গ্রোথ রেটের যে ডেরিভেশন রয়েছে, সেই ডেরিভেশন এবং স্পেসিফিক গ্রোথ রেট কাকে বলে এবং যত মিন গ্রোথ রেট, কনস্ট্যান্ট বা যা যা ডেফিনেশন আছে ওই প্রাসঙ্গিক, সেগুলো আমাদের দেখে যেতে হবে। সিঙ্ক্রোনাস গ্রোথ খুব ইম্পর্টেন্ট, খালি কিছুই না, খালি ডেফিনেশন সিঙ্ক্রোনাস গ্রোথ কাকে বলে, কেন এইরকম নামকরণ হয়েছে, সিঙ্ক্রনি কেন বলি, এই গ্রোথ কার্ভ থেকে আমরা কি জানতে পারি বা কি বুঝতে পারি, সিগনিফিকেন্স উইথ ফিগার, সিঁড়ির মতো যে গ্রাফটা রয়েছে ওটা দিয়ে বলতে হবে। একই সঙ্গে ঠিক যেভাবে সিঙ্ক্রোনাস গ্রোথের কথা বললাম, একইভাবে আসতে পারে হোয়াট ইজ ডাইঅক্সিক গ্রোথ কার্ভ। এক্সাম্পল চাইলে, গ্লুকোজ আর ল্যাকটোজকে একসঙ্গে খেতে দিলে সেল সবসময় ডাইস্যাকারাইডকে প্রথমে প্রেফার করে, সরি, সেল সবসময় প্রথমে মনোস্যাকারাইডকে প্রেফার করে, ফলোড বাই দ্য ডাইস্যাকারাইডস। তাহলে ডাইঅক্সিক গ্রোথ কার্ভ কি? অবশ্যই গ্রোথ কার্ভটা লাগবে, এর সঙ্গে নর্মাল, ঠিক আছে, মোনো অক্সিক গ্রোথ কার্ভ, আমরা যেটা নর্মাল গ্রোথ কার্ভ দেখি সেটাকে আমরা মোনো অক্সিক বলি, ঠিক আছে? তো সেই মোনো অক্সিক গ্রোথ কার্ভ প্যাটার্নের কি ডিফারেন্স, বোঝা গেছে কি বললাম? আবার বলছি, ডাইঅক্সিক গ্রোথ কার্ভের সঙ্গে, হ্যাঁ, ডাইঅক্সিক গ্রোথ কার্ভের সঙ্গে মোনো অক্সিক গ্রোথ কার্ভের প্যাটার্নের কি ডিফারেন্স, বোঝা গেল কি ডিফারেন্স? এই জায়গাটা বলার জন্য বলছি আমি, মানে দেখার জন্য। তার সঙ্গে একটা প্রশ্ন আসতে পারে, যেগুলো নর্মাল গ্রোথ কার্ভ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো হচ্ছে যেমন যে, যেটা আমি পড়াতে গিয়েও বলেছি, যে ওয়াই ল্যাগ ফেজ ছোট বা বড় হওয়ার পিছনের কারণ কি। আবার বলছি, ল্যাগ ফেজ ছোট বা বড় হওয়ার পিছনে কোনো একটা ব্যাকটেরিয়াল বা কোনো একটা আননোন ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভে ল্যাগ ফেজ ছোট বা বড় হওয়ার পিছনের কারণগুলো বলো। নেক্সট প্রশ্ন আসতে পারে, ওয়াই স্টেশনারি ফেজ কামস আফটার লগ ফেজ। স্টেশনারি ফেজের নাম স্টেশনারি ফেজ কেন হয়েছে? ওকে, এই হচ্ছে গ্রোথ কার্ভ থেকে প্রশ্ন। আর আশা করছি খুব একটা শক্ত প্রশ্ন দেওয়ার কথা নয়। যাই হোক, এইবার যেটা বললাম, স্যার লাস্ট কোশ্চেনটা কি বললেন আগে? কি বললাম বল, ভুলে গেলাম কি বললাম, আর একবার ধরা কি বললাম। Why stationary phase come হ্যাঁ, after log একদম একদম, lag phase? হ্যাঁ হ্যাঁ,
why stationary phase comes after exponential phase বা log phase. stationary phase log phase এর পরেই কেন আসে? হ্যাঁ, অন্য সময় তো আসতে পারতো। প্রশ্নটা এরকম আর কি। আর ওদিকে লগ ফেজকে কেন এক্সপোনেনশিয়াল ফেজও বলা হয়? ঠিক আছে, লগ ফেজকে আরেকটা নামে আমরা জানি ডাকা হয় এক্সপোনেনশিয়াল ফেজ। কারণটা কি? আচ্ছা, নেক্সট দেখতেই পাচ্ছিস মাইক্রোবিয়াল গ্রোথ, দেখি খুব বড় চ্যাপ্টার, মাইক্রোবিয়াল গ্রোথ ইন রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট। অবশ্যই প্রত্যেকটা ক্লাসিফিকেশন আমাদের ভালো করে পড়তে হবে, দেখতে আমার নোটে আছেও, যারা নোটটা ফলো আপ করেছিস নিশ্চয়ই। টেম্পারেচার মানে আলাদা করেও প্রশ্ন আসতে পারে, ওয়াটার সাইক্রোফাইলস, ওয়াটার মেসোফাইলস এটসেট্রা, এবং প্রত্যেকটা টাইপের একটা করে এক্সাম্পল। হ্যাঁ, এর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে দুটো টার্ম নিয়ে আলাদা করে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই দুটো, ভীষণ ইম্পর্টেন্ট। থার্মোডিউরিক ব্যাকটেরিয়া কাকে বলে একটা এক্সাম্পল বলো, এক্সট্রিমোফাইলস কারা একটা এক্সাম্পল বলো। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, থার্মোডিউরিক্স কাদেরকে বলা হয়, এক্সট্রিমোফাইলস কাদেরকে বলা হয়। অথবা আলাদা করে প্রশ্ন আসতে পারে যে থার্মোফাইল বা মেসোফাইলের মধ্যে ডিফারেন্স বলো। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কেন, লিখে রাখ প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কেন এক্সট্রিমোফাইলস এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে পারে, তার পিছনের দুটো কারণ বলো। ঠিক আছে? আর নর্মাল টেম্পারেচারের গ্রোথ কার্ভ, টেম্পারেচার বাড়ালে বা কমালে যেটা বেল শেপ কার্ভ হয়, যেটা এনজাইমের সঙ্গে যে রিলেশন, সেটা বলতে হবে। একইভাবে পিএইচ এর গল্প বলতে হবে আমাদের, অ্যাসিডোফাইলস বা অ্যালকালিফাইলস বা নিউট্রোফিলস কাকে বলে। ডিরেক্ট প্রশ্ন আসতে পারে, হাউ পিএইচ অ্যাফেক্ট দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, বা হাউ পিএইচ অ্যাফেক্ট দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ রেট, মানে পিএইচ এর সঙ্গে ব্যাকটেরিয়াল গ্রোথ রেটের সম্পর্কটা কি, কিভাবে সম্পর্কিত হয়। এছাড়া অ্যাসিডোফাইলস তো অ্যালকালিফাইলস এর গল্প আলাদা করে রয়েছে। একইভাবে ওয়াটার হ্যালোফাইলস, ওয়াটার জিরোফাইলস এন্ড ওয়াটার অসমোফাইলস। ওয়াটার অ্যাক্টিভিটি কাকে বলে সেটাও একটু দেখতে হবে। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে অক্সিজেনের রেসপেক্টে, ওয়াটার মাইক্রো এরোফিলিক ব্যাকটেরিয়া আলাদা করে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আর ওয়াটার প্যারোফিলিক ব্যাকটেরিয়া গিভ এক্সাম্পল। ঠিক আছে, এছাড়া অন্য যে প্রশ্ন আসতে পারে সেটা হলো, ওয়াই অক্সিজেন ইজ টক্সিক ফর এরোবিক ব্যাকটেরিয়া বাট নট ফর অ্যানারোবিক ওয়ান্স। আবার বলছি, ওয়াই, এই প্রশ্নটা এসে গেছে ধরে রাখতে পারিস, ওয়াই অক্সিজেন ইজ টক্সিক ফর এরোবিক ব্যাকটেরিয়া বাট নট ফর দ্য অ্যানারোবিক ওয়ান্স। আচ্ছা, একই সঙ্গে প্রশ্ন আসতে পারে, আমরা যদি তোমার কি বলে, এই যে অক্সিজেনের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা যদি এটাকে একটা এক্সপেরিমেন্ট দ্বারা প্রুভ করতে পারি, আমি হাউ ক্যান ইউ প্রুভ দ্যাট, তাহলে ওই থায়োগ্লাইকোলেট, দেখতে আমার নোটের মধ্যে দেওয়া ছিল বা দেওয়া আছে, থায়োগ্লাইকোলেট ব্লথ আমরা ইউজ করে থাকি। টক্সিক টু এরোবস বললেন তো? হ্যাঁ, ওয়াই অক্সিজেন ইজ টক্সিক, ওয়াই অক্সিজেন ইজ টক্সিক ফর অ্যানারোবিক ব্যাকটেরিয়া, নট ফর দ্য এরোবিক ব্যাকটেরিয়া। বোঝা গেল? Why oxygen is toxic for anaerobes but not for the aerobes. ঠিক আছে? আর মাইক্রো এরোফিলিক কাকে বলে, ফ্যাকাল্টেটিভ এরোবস আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস এর মধ্যে ডিফারেন্স কি, বা যে কোনো এইটা প্রত্যেকটার মধ্যে প্রত্যেকের সঙ্গে ডিফারেন্স আসতে পারে। মানে আমি যদি প্রত্যেকের একটু ক্যারেক্টারিস্টিক্স জেনে যেতে পারি যে কার কার মধ্যে কোন কোন এনজাইম প্রেজেন্ট থাকে আর কি কি ফিচার্স, তাহলেই আমি লিখতে পারবো। Microbial growth in response to nutrition and energy, autotroph, phototrope, এগুলো জাস্ট ডেফিনেশন উইথ এক্সাম্পল, মানে তার প্রপার্টি, মানে কেমো, লিথো, অটোট্রফ কথাটার মানে কি, কেমো কথাটার মানে কি, লিথো কথাটার মানে কি, অটোট্রফ কথাটার মানে কি, তাহলেই লিখতে পারবো আমি। আবার কেমো, লিথো, হেটারোট্রফ কথাটার মানে কি, তাহলেই লিখতে পারবো। এইভাবে প্রত্যেকটা যতগুলো এখানে এই টার্ম দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটাকে এক্সপ্লেইন করতে হতে পারে এরকম, মানে পয়েন্ট ওয়াইজ বা বুলেট পয়েন্ট ওয়াইজ, মানে তাদের সোর্স অফ এনার্জি, দ্য ইলেকট্রন অ্যাকসেপ্টার বা ইলেকট্রন ডোনার মলিকিউলস কারা, অ্যাজ ফার অ্যাজ তারা মোড অফ নিউট্রিশন, তারা নিজের খাবার নিজেরা বানাতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করতে হয়, এই ব্যাপারগুলো একটুখানি আমাদের এমফাসিস দিতে হবে। ঠিক আছে, আগের বছরের প্রশ্ন যদি আমরা দেখি একটুখানি, যদি আমরা একটু আগের বছরের প্রশ্ন যদি একটু আমরা দেখে নিই, কি প্রশ্ন এসেছিল, ধরে রাখ আমি জানি না, দেখ প্রশ্ন এসছে, দেখ, হোয়াট ইজ জেনারেশন টাইম, নেম দ্য ফ্যাক্টরস এফেক্টিং মাইক্রোবিয়াল গ্রোথ। আমি দেখ প্রশ্ন না দেখেই আমি সাজেশন গুলো দিয়েছিলাম, দেখ মিলে যাচ্ছে, দেখ যে ওয়াটার এক্সট্রিমোফাইলস গিভ এক্সাম্পল, আমি আলাদা করে এক্সট্রিমোফাইলসটা পড়ার কথা বলেছিলাম, তাহলে এবার থার্মোডিউরিক ব্যাকটেরিয়া আসার চান্স কিন্তু বেশি। এগুলোই প্রশ্ন, বারবার বলছি আমি।
নেক্সট প্রশ্ন দেখ, ওই পার্টিকুলার জায়গা থেকে এসেছিল কিছু, বলতে দিচ্ছি দেখ। ওয়াটার ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবের ডেফিনেশনটা যদি কেউ ঠিকঠাক লিখতে পারে, এরকম প্রশ্ন দেওয়ার কিন্তু পিছনে কারণ আছে। অনেকেই ঠিক ডেফিনেশনটা লিখবে না। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিকের অনেকগুলো কিন্তু প্রপার্টি হয়, ঠিক আছে? মানে ল্যাকটোস ইউটিলাইজিং, নন স্পোর ফর্মিং, that can produce acid and gas, short rods, gram negative, etc. What are the 4 stages of a bacterial growth curve? Which phase shows maximum growth rate? Describe the phases briefly. ভীষণ সোজা। Explain diauxic growth curve of E. coli in presence of glucose and lactose, একটু আগেই বললাম আমি। Discuss any one method of measuring microbial growth, যা বললাম সব মিলে গেল। What is synchronous growth? দেখেছিস, যা বললাম তাই। এবার তারা যা যা বলে গেলাম, আমি জানি না তোরা শুনেছিস কিনা, হ্যাঁ, যদি ঠিকঠাক নোট ডাউন করে রাখতে পারিস, ইউ গেট অল দ্য কোশ্চেন্স কমন ফ্রম হেয়ার। আগেবার কিন্তু সব আসেনি, এবার কিন্তু আসতে পারে হোয়াট আর জিরোফাইলস বা হোয়াট আর থার্মোটিউরিক ব্যাকটেরিয়া, ডিফারেন্স বিটুইন মেসোফাইলস অ্যান্ড থার্মোফাইলস, আমি যেগুলো চোখে দেখতে পাচ্ছি আসার জন্য, হ্যাঁ, যেগুলো যেগুলো বললাম আমি, ব্যাচ কালচার ভার্সেস কন্টিনিউয়াস কালচার আসতে পারে। যে বলেই দিলাম, আর আমি আলাদা করে বলছি না আমি আর, এইগুলো আসার চান্স এবারে হাই। এই টার্মগুলো এক্সপ্লেন করো বা বোঝাও। এগিয়ে গেলাম, ঠিক আছে, এগিয়ে গেলাম। স্যার থার্মোফাইলসের সাথে কার ডিফারেন্স বললেন? মেসোফাইলস, সেটা মেসোফাইলসও আসতে পারে, সেটা সাইক্রোফাইলসও আসতে পারে। আমি বলছি বলি যে মেসোফাইলই আসবে তা নয়, মানে তিনটের মধ্যে যে কোনো দুটোর মধ্যে ডিফারেন্স করে দিতে পারে। বা জেনারেলি আসে কি বলতো, এই সাইক্রোফাইলস আর সাইক্রোট্রফের মধ্যে ডিফারেন্স, আর মেসোফাইল আর থার্মোফাইলের মধ্যে ডিফারেন্স, আর এগুলোকে ডেফিনেশন হিসেবে দেয়। ডেফিনেশন বলে উইথ এক্সাম্পল বলো। আর আমার এগুলো পড়া থাকলে তো আমি এমনিই লিখতে পারবো। আবার আসতে পারে যে হ্যালোফাইলস আর জেরোফাইলস এর মধ্যে ডিফারেন্স বলো। মানে আমার যদি ডেফিনেশন এগুলো যে অনেক বেশি পয়েন্ট লিখতে হয় তা নয়, 2 থেকে 3টে পয়েন্ট লিখতে পারলেই এনাফ, মোর দ্যান এনাফ। আচ্ছা, আর একটা কোশ্চেন বলেছিলেন না, ইউনিসেলুলার মাল্টিসেলুলার মাইক্রোঅর্গানিজম, এই ডিফারেন্সটা উইথ রেসপেক্ট টু কি দেয়ার বলে? গ্রোথ প্যাটার্ন, গ্রোথ প্যাটার্ন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইউনিসেলুলার গ্রোথ আর মাল্টিসেলুলার অর্গানিজমের গ্রোথ প্যাটার্নের কি ডিফারেন্স, মানে গ্রোথ প্যাটার্ন বলতে তাদের গ্রোথ কার্ভটা কিরকম হয়। একটা তো হয় নর্মাল, তো আমরা দেখেছি ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজমের মধ্যে গ্রোথ কার্ভটা হয় হচ্ছে তোর সিগময়েডাল, ঠিক আছে, সিগময়েডাল কার্ভ দেখতে পাই আমরা। আর মাল্টিসেলুলারের ক্ষেত্রে আমরা কি ধরনের গ্রোথ প্যাটার্ন দেখতে পাই, মানে জে শেপ না এস শেপ না কি ধরনের কি ব্যাপার, সেইটা আসতে পারে পরীক্ষায়। মানে যদি শক্ত প্রশ্ন আসে তাহলে কি আসতে পারে আমি সবগুলোই বলে দিলাম। ইউনিট 2 তে চলে যাচ্ছি, নিউট্রিয়েন্ট আপটেক অ্যান্ড ট্রান্সপোর্ট। এখান থেকে যে প্রশ্নটা আসার চান্স খুব হাই, সেটা হচ্ছে, এটা আমাদের সময়ও পরীক্ষায় ছিল, যে প্যাসিভ ডিফিউশন আর ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, পার্থক্য পড়া মানেই না প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সম্বন্ধে 3-4টে ফিচার্স পড়ে রাখবি। মানে যদি শর্ট নোটসও আসে, এছাড়া শর্ট নোটস আসার চান্সও বেশি, রাইট শর্ট নোটস অন ফ্যাসিলিটেটেড ডিফিউশন। বা প্রশ্ন আসতে পারে এই ফ্যাসিলিটেটেড ডিফিউশনকে ফ্যাসিলিটেট করে কারা, বলতে পারলাম যে ফ্যাসিলিটেট কেন বলা হয়, মানে হু আর দ্য ফ্যাসিলিটেটর। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডিফারেন্স ছাড়া আর কিছু আসার চান্স আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এখানেও ঠিক তাই, ইউনিপোর্ট, সিম্পোর্ট আর অ্যান্টিপোর্টের কম্পারেবল ফিচার্স এবং দেন উইথ ফিগার মানে অ্যারো দিয়ে দিয়ে বোঝালেও হবে। এবং তোকে মনে রাখতে হবে এমন 3টে ট্রান্সপোর্টের এক্সাম্পল আলাদা আলাদা করে, যেটা একটা ইউনিপোর্ট দিয়ে হয়, একটা সিম্পোর্ট দিয়ে হয়, তো একটা অ্যান্টিপোর্ট দিয়ে হয়। কোন ধরনের ট্রান্সপোর্ট তোর মনে হয় এখানে বায়োলজির ক্ষেত্রে বেনিফিশিয়াল এবং কেন, ইউনিপোর্ট, সিম্পোর্ট না অ্যান্টিপোর্ট? ঠিক আছে, কি বললাম? তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু খুব সোজা চ্যাপ্টার। আবার বলছি, প্যাসিভ আর ফ্যাসিলিটেটেড ডিফিউশনের পার্থক্য বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বা আসতে পারে যে ফ্যাসিলিটেটেড ডিফিউশন ইজ আ টাইপ অফ প্যাসিভ ট্রান্সপোর্ট, জাস্টিফাই। আবার বলছি, ফ্যাসিলিটেটেড ডিফিউশন ইজ আ টাইপ অফ প্যাসিভ ট্রান্সপোর্ট, জাস্টিফাই। প্রাইমারি আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডিফারেন্স, ইউনিপোর্ট, সিম্পোর্ট আর অ্যান্টিপোর্টের কম্পারেবল ফিচার্স, বায়োলজিতে কোন ক্ষেত্রে ইউনিপোর্ট, সিম্পোর্ট আর অ্যান্টিপোর্ট লাগে, গ্রুপ ট্রান্সলোকেশন কাকে বলে, আসার চান্স হাই, রাইট শর্ট নোটস অন গ্রুপ ট্রান্সলোকেশন। ঠিক আছে, ডিরেক্টলি দিয়ে দেবে যে গ্রুপ ট্রান্সলোকেশনটাকে এমফাসিস করে, এছাড়া ঘুরিয়ে প্রশ্ন দেবে না এখান থেকে। আয়রন আপটেক বলতে সিলিডোফোর্সের গল্পই আসতে পারে, যেটা আগের বার দেখলাম এসে গেছে, এবার শর্ট নোটসও দিতে পারে, বা ডিরেক্ট প্রশ্ন দিতে পারে, একটা মাইক্রো অর্গানিজম কি করে আয়রন আপটেক করে থাকে। বা আসতে পারে প্রশ্ন, হোয়াট আর ট্রান্সফেরিন অ্যান্ড ল্যাক্টোফেরিন, মনে থাকবে এরা হচ্ছে এক্সাম্পল অফ সাইডোফোর্স।
হোয়াট আর ট্রান্সফেরেন্স অ্যান্ড ল্যাক্টোফেরেন্স, মনে থাকবে? এই হচ্ছে ইউনিট 2। ভালো করে পড়বে কিন্তু ইউনিট 2টা মোটামুটি যদি পড়ে যাই ইউনিট 2 থেকে কোশ্চেন কমন পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। ইউনিট 1ও ঠিক তাই, 1 কখনোই ছাড়বি না, 1 অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা 10 স্যার এটা নম্বরের প্রশ্ন। প্রাইমারি আর সেকেন্ডারি কি বললো? প্রাইমারি আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের পার্থক্য, ডিফারেন্স পড়তে বললাম উইথ এক্সাম্পল। যে কোনো এখানে ট্রান্সপোর্টের ডিফারেন্স পড়লেই হবে না, তার সঙ্গে এক্সাম্পলটাও পড়তে হবে, ঠিক আছে? আর বল, আর কিছু আশা করছি বক্তব্য নেই। শোনা যাচ্ছে তো কথা? শুনতে পাচ্ছিস আশা করছি, পরিষ্কার শোনা যাওয়ার কথা। আচ্ছা, নেক্সট ইউনিট 3 তে চলে যাচ্ছি। কনসেপ্ট অফ এরোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন অ্যান্ড ফার্মেন্টেশন। দেখ এখান থেকে কনসেপ্ট আসবে না, ডিরেক্টলি প্রশ্ন আসবে। আমি জানি না কতটা ডেপথে পড়েছি সেটা। ইএমপি, ইডি পাথওয়ে, পেন্টোস ফসফেট পাথওয়ে, এগুলো থেকে কিন্তু এনরমাস টাইপ অফ প্রশ্ন হয়, এনরমাস টাইপ। এনরমাস মানে এনরমাস, এটা না আমি মুখে বলে শেষ করতে পারবো না। আমার কাছে যদি একটা প্রশ্ন থাকে, আমি এখানকার প্রশ্ন দেখেও আমি করতে পারবো না, আমি এখান থেকেও প্রশ্ন দেখে তোকে বলতে পারবো না, কারণ এবার যে প্রশ্ন এসছে পরের বার সেই প্রশ্ন আসবে না। এই দেখ প্রশ্ন এসছে, দেখ ডিস্টিংগুইশ বিটুইন অ্যামং দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্যাসিভ ডিফিউশন অ্যান্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন, দেখতে পাচ্ছিস? হুইচ টাইপ অফ ট্রান্সপোর্ট প্রোটিনস ইজ ইনভলভড ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ইউনিপোর্টার, কো-ট্রান্সপোর্টার। ক্লিয়ার? তার আশা করছি বুঝতেই পারছিস কি ধরনের প্রশ্ন আসতে চলেছে। আচ্ছা আচ্ছা, তোদেরকে আমি যদি কোশ্চেন্স কার্বোহাইড্রেট প্যাটার্ন, এই কোশ্চেন তোদেরকে আমি দিয়েছিলাম 10 ইয়ার্সের, দিয়েছিলাম তাই তো? না এটা মনে হয় দেননি স্যার। স্যার দিয়েছেন, বিশ্বরূপ দিয়েছেন। দিয়েছিলেন? ও হ্যাঁ ও দিয়েছিল এই কিন্তু ওটা তো মলিকুলার বায়োলজি ছিল। না না না, এটা মেটাবলিজমের উপর। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই দিয়েছেন। প্রশ্নগুলো যদি আমরা করে যেতে পারি, আমি একটা সিলেবাসটা দেখিয়ে দিই, কারণ এই সিলেবাসের মধ্যে ইউনিট 1 আর ইউনিট 3 কিন্তু খুব ইম্পর্টেন্ট। একবার আমি দেখে নিই। ঠিক আছে, তার মধ্যে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি এখানে প্রশ্নগুলো ধরে ধরেই তোদের দেখিয়ে দিচ্ছি আমি। প্রোটন মোটিভ ফোর্স কাকে বলে, এগুলো সব ইউনিভার্সিটির প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা যদি লিখে রাখতে পারিস, লিখেও রাখতে পারিস প্রথম থেকে। 2017-র 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, প্রত্যেকটা পয়েন্ট। মানে এর সাজেশন হয় না, এর সাজেশন জেনারেলি হয় না। কেমি অসমোটিক থিওরি কি বলবো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। আমি তাও একবার তোদের সিলেবাস ধরে ধরে বলে দিচ্ছি, জায়গাটা ভালো করে পড়ে যাবি। ইডি পাথওয়ে ছেড়ে যাবি না কখনো। ইডি পাথওয়ে একটা ছোট্ট পাথওয়ে, ইডি পাথওয়েকে, ইডি পাথওয়ে তো এটনার ডরডয় পাথওয়ে বলা হয়, ঠিক আছে? যদি প্রশ্ন আসে যে দুটো ব্যাকটেরিয়ার নাম বলো যারা ইডি পাথওয়ে পারফর্ম করে থাকে, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে যে ইডি পাথওয়ে কে কেন, মানে ইডি পাথওয়ে যারা পারফর্ম করে, যে সমস্ত ব্যাকটেরিয়ারা, তারা নর্মাল গ্লাইকোলাইসিস কেন করতে পারে না, কেন তাদের মধ্যে PFK1 বা ফসফোফ্রুক্টোকাইনেস 1 এনজাইমটা থাকে না, ঠিক আছে? আচ্ছা, গ্লাইকোলাইসিসের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, কন্ট্রোলিং পয়েন্ট অফ গ্লাইকোলাইসিস, যেগুলো আমার মনে হচ্ছে, এত কোশ্চেন তো ওখানে দেওয়াই আছে সেটাতে। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন ভার্সেস অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ডিফারেন্স, পেন্টোস ফসফেট পাথওয়ের সিগনিফিকেন্স, পেন্টোস ফসফেট পাথওয়ে কেন শুধুমাত্র ডিভাইডিং সেলেই দেখতে পাওয়া যায়, নন ডিভাইডিং সেলের থেকে। কোশ্চেনগুলো শুনছিস ভালো করে? Why pentose phosphate pathway is more active in dividing cell with compared to the non-dividing cell? আচ্ছা, গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পাথওয়ে বলা হয়? গ্লাইকোলাইসিসের দুটো ইনহিবিটরের নাম এবং পার্টিকুলার কোন স্টেপকে ইনহিবিট করে, ঠিক আছে? গ্লাইকোলাইসিসের দুটো ইনহিবিটরের নাম, সে কোন স্টেপটাকে ইনহিবিট করে। ডিফারেন্স বিটুইন হেক্সোকাইনেস এন্ড গ্লুকোকাইনেস, কেন PFK1 কে পেসমেকার অফ গ্লাইকোলাইসিস বলা হয়? আবার বলছি, কেন PFK1 কে পেসমেকার অফ গ্লাইকোলাইসিস বলা হয়? আচ্ছা, আমি বোধহয় ইউনিট 3টা বেলুরকে পড়িয়েছিলাম, মানে আমি আমার কলেজে ওদের একটা আমি সিএ নিয়েছিলাম, মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তার যদি প্রশ্নটা থাকে আমি দেখাচ্ছি, দেখ, মানে আমার যেগুলো মনে হয়েছে প্রশ্ন আসতে পারে।
কেপি আসলে এখানেই থাকার কথা, তার আছে এখানেই আছে, হ্যাঁ পেয়ে যাবো, দাঁড়া এই প্রশ্নটা পড়ে যাবি, আমার মনে হয় ভালো হবে। কি হলো, এটা খুলছে না কেন বারবার? এই যে, ঠিক আছে, থার্ড সেমিস্টার কলেজ, হ্যাঁ সিসি 6 আমি ওদের সিসি 6 পড়াই, দুটো ইউনিট পড়াই। এই দেখ, আমি ওদের জাস্ট কিছুদিন আগে পরীক্ষা নিয়েছিলাম, আমি জানি না এগুলো তোরা পারবি কিনা। দেখ, আমি প্রশ্ন দিয়েছিলাম, যদি আমি এক্সামিনার হতাম, রাইট ডাউন দ্য এনার্জি ইল্ডিং স্টেপ অফ গ্লাইকোলাইসিস। এনার্জি ইল্ডিং স্টেপ বলতে বোঝানো, লিখতে হবে 7 স্টেপ আর 10 স্টেপ। হোয়াট ইজ দ্য বায়োলজিক্যাল বেসিস অফ আর্সেনেট পয়জনিং? এটা টিসিএ সাইকেলের গল্প, সরি পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্সের। নেম 2 ইনহিবিটরস অফ গ্লাইকোলাইসিস অ্যান্ড মেনশন দ্য স্টেপস ইনহিবিটেড। স্কিম্যাটিক্যালি রিপ্রেজেন্ট দ্য ইডি পাথওয়ে। আর 1 নম্বর প্রশ্নটা একটু শক্ত ছিল, জানি না তোরা এগুলো পড়েছিস কিনা। ম্যাগনেসিয়াম ইজ রিকোয়ার্ড ফর দ্য এনজাইম হেক্সোকাইনেজ। স্যার এই টেস্টটা দিয়েছিলেন, এটা দিয়েছিলাম না? হ্যাঁ আচ্ছা, টেস্টে দিয়েছিলেন। তারপর তার সঙ্গে কোশ্চেন নাম্বার বিটাও ইম্পর্টেন্ট। অ্যালডোলিস রিঅ্যাকশন ইজ হাইলি রিভার্সেবল অলদো দ্য রিঅ্যাকশন ফ্লোজ টুয়ার্ড অ্যালডোল ক্লিভেজ ইন গ্লাইকোলাইসিস জাস্টিফাই। সিটাও ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মাল্টি এনজাইম কমপ্লেক্স ইন আ মেটাবলিক পাথওয়ে? ইলাস্ট্রেট উইথ এ সুইটেবল এক্সাম্পল। মানে পাইরুভেট ডিহাইড্রোজেনাস মাল্টি এনজাইম কমপ্লেক্স হওয়ার ফলে কি সুবিধা হয়েছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো আমি দিয়েছিলাম। আর কি বলবো, আর তো এখানে কিছু বলার নেই। কোশ্চেন কি কোশ্চেন বাবা? না, এটা কিছু কোশ্চেন না। স্যার এটা কোশ্চেনটা বলবেন, ভাই কোনটা ভাই? ফসফেট পাথওয়ে, হ্যাঁ, ওই কি একটা কোশ্চেন বললেন না, ওই মানে অ্যাক্টিভ সেল আর ইনঅ্যাক্টিভ সেলের ওটা। হ্যাঁ, কেন বল? পেন্টোজ ফসফেট পাথওয়ে তো জেনারেলি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করে থাকে। না না ঠিক স্যার, আছে। মানে কোশ্চেনটা কি মানে? ও আচ্ছা আচ্ছা, পেন্টোজ ফসফেট পাথওয়ে ইজ অ্যাক্টিভ ইন ডিভাইডিং সেল। মানে পেন্টোজ ফসফেট পাথওয়ে ইজ অলওয়েজ অ্যাক্টিভ ইন ডিভাইডিং সেল। যে সেলগুলো ডিভাইড করছে তাদের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ রাদার দ্যান দ্য নন ডিভাইডিং সেলস। ঠিক আছে, সেল তো দু রকমের হয়, এক ধরনের সেল ডিভাইড করে, কিছু সেল আদি অনন্তকাল ধরে ডিভাইড করে না। তো পেন্টোজ ফসফেট পাথওয়ে কেন শুধুমাত্র ডিভাইডিং সেলেই বেশি দেখতে পাওয়া যায়, বোঝা গেল? আচ্ছা, সিলেবাসে চলে আসি আবার আমি। যেটা বলছিলাম, টিসিএ সাইকেল অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি বলে, আমি তোদেরকে একটা প্রশ্ন করছি, বলতো নেম ওয়ান এনজাইম অফ টিসিএ সাইকেল হুইচ ইজ মেমব্রেন বাউন্ড, যদি প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। টিসিএ সাইকেলের একটা এনজাইমের নাম বলো যেটা মেমব্রেন বাউন্ড। বাদ বাকি এনজাইম টিসিএ সাইকেলের কোথায় থাকে বলতে পারবি? স্যার সাকসিডেড ডিহাইড্রোজেনেস। ভেরি গুড। আর বাদ বাকি এনজাইম কোথায় থাকে টিসিএ সাইকেলের? ওটা যদি মেমব্রেন বাউন্ড হয়, তাহলে বাদ বাকি এনজাইম টিসিএ সাইকেলের কোথায় পাওয়া যায়? সব তো ম্যাট্রিক্সে থাকে। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বলতে হবে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকে। রাইট। তাহলে বল এবার এটা প্রশ্ন করেই বলতে হবে যে এনজাইমটার নাম বললি মেমব্রেন বাউন্ড এনজাইম, এই প্রশ্নটা আসতে পারে। এবার তোকে বললো যে স্টেপটা বলো, যে স্টেপটা এই এনজাইম টিসিএ সাইকেলের যে পার্টিকুলার স্টেপটাকে ক্যাটালাইজ করে সেই স্টেপটা লেখো। লিখলি, লেখার পর বলতে পারে নেম ওয়ান কম্পিটিটিভ ইনহিবিটর অফ দিস এনজাইম। কি বলবি? বলতে পারবি নেম ওয়ান কম্পিটিটিভ ইনহিবিটর অফ দ্যাট পার্টিকুলার এনজাইম, মানে সাকসিনেট ডিহাইড্রোজেনেসের। অ্যান্সারটা হবে, পারবি না তো? না স্যার, এটাতে যাবে না। অ্যান্সারটা হবে ম্যালোনেট। ঠিক আছে, ম্যালোনেট, কারণ সাকসিনেট আর ম্যালোনেট অনেকটা স্ট্রাকচারাল সিমিলারিটি রয়েছে, দে আর অ্যানালগস। কোশ্চেনটা কোশ্চেনটা বড় প্রশ্ন কিন্তু। প্রথমে আসবে যে নেম ওয়ান এনজাইম অফ টিসিএ সাইকেল হুইচ ইজ মেমব্রেন বাউন্ড। অ্যান্সারটা লেখার পর এবার নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করবে যে এনজাইম, ওই এনজাইমটা তুমি যে নামটা লিখলে সেই এনজাইমটা টিসিএ সাইকেলের যে স্টেপটাকে ক্যাটালাইজ করে সেই স্টেপটা লেখো। এবার প্রশ্ন আসতে পারে এই এনজাইমের একটা কম্পিটিটিভ ইনহিবিটরের নাম বলো, মানে এনজাইমটাকে কম্পিটিটিভলি ইনহিবিট করে দেয়। অ্যান্সারটা হবে ম্যালোনেট, কারণ সাকসিনেট ডিহাইড্রোজেনেস তো সাকসিনেটের উপর কাজ করে, সাকসিনেট থেকে ফিউমারেট করে। তো সাকসিনেট আর ম্যালোনেটকে দেখতে এক। অনেক সময় সাকসিনেট ডিহাইড্রোজেনেস ভুল করে ম্যালোনেটের সঙ্গে বাইন্ড করে যায় সাকসিনেট ভেবে, তাহলে রিঅ্যাকশনটা ওখানেই স্টপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কোথায় গেল? তাহলে টিসিএ সাইকেল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি বলে যে টিসিএ সাইকেলে একটা পার্টিকুলার স্টেপে জিটিপি তৈরি হয়, আমরা দেখেছি জিটিপি বা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন স্টেপ অফ টিসিএ সাইকেল, সেই জিটিপি থেকে এটিপি কি করে তৈরি হয়? হ্যাঁ, হাউ দ্য জিটিপি ইজ কনভার্টেড ইনটু দ্য এটিপি, বোঝা গেল? আবার আসতে পারে যে পরীক্ষায় যে আসলে প্রশ্ন প্রচুর হয়,
প্রচুর প্রশ্ন হয়। স্যার এই জিডিপি থেকে এটিপি জিনিসটা একবার একটু বলবেন, আমি ঠিক জানি না। এই সোজা তো এটা, প্রথমে তো দেখবি টিসিএস সাইকেলে ডিরেক্ট এটিপি তৈরি হয় না, জিডিপি থেকে জিডিপি তৈরি হয়, ঠিক আছে? ওই জিডিপিটা আবার এডিপির সঙ্গে বাইন্ড করে, ঠিক আছে? আবার বলছি জিডিপিটা এটিপির সঙ্গে বাইন্ড করে। কার সঙ্গে বাইন্ড করে? এটিপি, নট এডিপি, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার যে এনজাইমটা কাজ করে, এনজাইমটার নাম হচ্ছে ডাইফসফো এনজাইমটার নাম আমারও গুলিয়ে যাচ্ছে, ডাইফসফোনিউক্লিওসাইড দাঁড়া দেখেই বলছি আমি, ডাইনিউক্লিওসাইড ফসফেট কাইনেজ। তাহলে জিডিপিটা হয়ে যায় জিডিপি, আর তোমার এটিপিটা হয়ে যায় এডিপি। কলেজের ক্লাস নিয়েছিলাম, দাঁড়া বলছি। কলেজ অনলাইন ক্লাস, ফিফথ সেমিস্টার করে ফেলেছি, থার্ড সেমিস্টার কলেজ, ইউনিট 3 ক্লাস নোটস, টিসিএস সাইকেল। এ দেখ এই হচ্ছে স্টেপ, খেয়াল করছিস? দেখতে পাচ্ছিস? এই যে জিডিপি তৈরি হলো, জিডিপি ইজ কম্বাইন্ড উইথ এডিপি। আমি ঠিক ভুল বলেছিলাম তখন, এডিপি সরি ঠিকই বলবে, আগেই ঠিক বলেছিলাম। এই টার্মিনাল ফসফেটটা দিয়ে দেবে এডিপি কে, এনজাইমটার নাম নিউক্লিওসাইড ডাইফসফেট কাইনেজ। এডিপি কনভার্ট হয়ে যাবে এটিপিতে, আর জিডিপি কনভার্ট হয়ে যাবে জিডিপিতে, ঠিক আছে? জিজ্ঞেস করতে পারে টিসিএস সাইকেলের সেই সমস্ত স্টেপগুলোর নাম বলো যেখানে কার্বক্সিলেশন আর অক্সিডেশন রিডাকশন একসঙ্গে হয়, থার্ড স্টেপ আর ফোর্থ স্টেপ, মনে থাকে জানো? আসতে পারে শুধুমাত্র সেই স্টেপগুলো বলো যেখানে শুধুমাত্র এনএডি প্লাস লাগে, এনএডি প্লাস রিকোয়ারিং স্টেপ বা এফএডি রিকোয়ারিং স্টেপ। এফএডি এটাই হচ্ছে মেমব্রেন বাউন্ড এনজাইম, সাকসিনেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে অ্যাকোনাইটিস কেন স্টিরিও স্পেসিফিক এনজাইম, জানিস তো? Why aconitis is a stereospecific enzyme? লিখে রাখ, why aconitis is a stereospecific enzyme. এই যে এখানে অ্যান্সার গুলো, এই যে প্রত্যেকটা স্টেপ, কি স্টেপ টিসিএস সাইকেলের এখানে রয়েছে। দেখ, 1 নম্বর স্টেপটা হচ্ছে কনডেনসেশন, 2 নম্বর স্টেপটা ডিহাইড্রেশন, হাইড্রেশন, দেখেছিস? প্রত্যেকটা স্টেপ এখানে আলাদা করে এমফাসাইজ করা আছে। তো যদি লাগে বলিস আমি নোট দিয়ে দেবো, অসুবিধা নেই সেটা, ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা হ্যাঁ স্যার একটু দিয়ে দেবেন, মানে কিছু কিছু স্পেসিফিক জিনিস হয়তো জানি না। ঠিক আছে, তাহলে কাউকে আমি একজন গ্রুপে আর দেবো না, কারণ তো পড়াইনি এটা। স্যার এটা দিয়ে দিলে ভালো হয়, একটু অনেক কোয়েশ্চেন জানি না। ঠিক আছে, আমি না হয় এটা গ্রুপ এতে দিয়ে দেবো, তাহলে পার্সোনালি দিয়ে দেবো কাউকে, সে তোদের পার্সোনাল গ্রুপে দিয়ে দিস, ঠিক আছে? মেন গ্রুপে দিচ্ছি না এটা আমি, কারণ পড়াইনি এটা আমি। আচ্ছা কি বললাম, কোথায় গেলাম তাহলে? আমি প্রচুর প্রশ্ন হয় কিন্তু এখান থেকে, বারবার বলছি যে প্রত্যেকটা টিসিএস সাইকেলের স্টেপের ক্যারেক্টারিস্টিক্স, মানে কি ধরনের রিয়াকশন, পুরো টিসিএস সাইকেল কখনো লিখতে আসবে না। এটিপি কাউন্ট আসতে পারে, কি করে এটিপি কাউন্ট হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন খুব ইম্পর্টেন্ট। কি প্রশ্ন বলবো এখান থেকে আর, মানে প্রচুর প্রশ্ন হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন থেকে। তোরা এই শেষ মুহূর্তে ইলেকট্রন ট্রান্সপোর্ট কমপ্লেক্সের যে 4টি কমপ্লেক্স হয়, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 আর কমপ্লেক্স 4, এই 4টি কমপ্লেক্স ভালো করে পড়ে যাবে, তাদের ক্যারেক্টারিস্টিক্স। প্রোটন মোটিভ ফোর্স কাকে বলে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে, তারপর তোমার ওই এটিপি সিনথেসের যে রোল, কমপ্লেক্স 5 যে কিনা অক্সিডেটিভ ফসফোরাইলেশনে কাজ করে থাকে, এটিপি সিনথেসিস সম্বন্ধে শর্ট নোটস আসতে পারে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের আনকাপলার ইনহিবিটরস ভেরি ইম্পর্টেন্ট। এই ফসফোরাইলেশন যেটা বললাম, যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি করে হয়, মেকানিজমটা বলো। স্যার কিসের ক্যারেক্টারিস্টিক্স হবে বললেন আবার বলুন। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যে 4টি কমপ্লেক্স থাকে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 এন্ড কমপ্লেক্স 4, এই 4টি কমপ্লেক্স ভালো করে পড়ে যাবি। হ্যাঁ, 4টি কমপ্লেক্স ভালো করে পড়ে যাবি। তার এখানে আমি একটু দেখি কি আছে, 1 মিনিট দেখছি আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের, আমি একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের লেকচার নোটস, 1 মিনিট। আমি সেরকম হলে পাঠশালার নোটটা দিয়ে দেবো লাস্ট মোমেন্টে, এই পাঠশালার নোটটা পড়ে যাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের, খুব কাজে দেবে তোদের, আমি এটুকুনি বলতে পারি, ঠিক আছে? অনেক কাজে দেবে। এই যে কাপলিং অফ ইজ ভেরি ইম্পর্টেন্ট,
oxidation and a electron transport chain and oxidative phosphorylation is tightly coupled phenomenon. কেন? Okay. আচ্ছা এইটা what is P is to O ratio? It's very important. খুব important প্রশ্ন. What is PO ratio? Uncouplers of oxidative phosphorylation. আলাদা করে ডেফিনেশন আসতে পারে, শর্ট নোটস আসতে পারে। এই যে এক্সাম্পলটা আসতে পারে 2,4-dinitrophenol is a classic uncoupler। এইগুলো রয়েছে, এটাই হচ্ছে মেন আনকাপলার। ধর ডাইরেক্টলি প্রশ্ন করে দিল 2,4-dinitrophenol is a আনকাপলার, কোন স্টেপটাকে ইনহিবিট করে? অলিগোমাইসিনের রোল ফসফোরিলেশনকে ইনহিবিট করে দেয়, অলিগোমাইসিন। mechanism of oxidative phosphorylation, chemical coupling hypothesis, chemiosmotic coupling hypothesis is important। পিটার মিচেল বলেছিলেন, পয়েন্ট ওয়াইজ বলা আছে এখানে। আগে বাবুতে দেখলাম এসে গেছে মনে হয় কেমিক্যাল কাপলিং হাইপোথিসিস, সবে শুধু একটা নোট পড়লে হবে না। এই যে এই জায়গাটা কেমিওসমোটিক থিওরি, এই যে এটা হচ্ছে মেন নোটটা, এটিপি সিনথেসের ফাংশন, এই যে এই ললিপপ স্ট্রাকচার, এগুলো পড়েছিস তো নিশ্চয়ই, নাকি পড়েছিস না? ললিপপ স্ট্রাকচার, এইটা এই স্ট্রাকচারটা, এই যে ঠিক আছে। H0F1 কমপ্লেক্স কি করে এটিপি সিনথেসিস হয়, এই মেকানিজমটা এখানে দেওয়া রয়েছে, এটিপি সিনথেসিস কি করে হয়, ঠিক আছে। কম্পোনেন্ট অ্যান্ড স্টেপস অফ ইটিসি, এখানে প্রত্যেকটা কমপ্লেক্সের কি কি থাকে, জাস্ট কিচ্ছু আসবে না, হয়তো এলো রাইট ডাউন দ্য কম্পোনেন্টস অফ ইটিসি, জাস্ট তোকে এইভাবে বলতে হবে কি কি থাকে, কমপ্লেক্স 2, কোএনজাইম কিউ, ব্যাস এইটুকুনি, এটুকু বললেই ফুল মার্কস। কম্পোনেন্টস, তারপরে এত ডিটেল স্টেপ আসবে না, এগুলো নিজের বোঝার জন্য রাখতে হয়, নাহলে বুঝতে পারবে না। অক্সিডেটিভ ফসফোরিলেশন কাকে বলে, দুটো একটা ভিডিও ছিল, ভিডিও এখানে তো এখন দেখিয়ে লাভ নেই। যাই হোক, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিন্তু আবার বলছি খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে হয়ে গেল ইউনিট 3। আর বল ইউনিট 3 নিয়ে আর কি প্রশ্ন আছে? আমি আবারও বলছি কার্বোহাইড্রেট মেটাবলিজমের যে 10 ইয়ার্স রয়েছে সেগুলো ভালো করে দেখে, যদি কোনো প্রশ্নে আটকে গেলে আমাকে বলবি, আমি অ্যান্সার পাঠিয়ে দেবো, ঠিক আছে। তোদের যদি ইন্টারনাল হয়ে গিয়ে থাকে, ইন্টারনালের পর এগুলো জিজ্ঞেস করবি, আগেও জিজ্ঞেস করতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা ইউনিট 4 কে পড়িয়েছে? আমি ইউনিট 4 কি আমি পড়িয়েছি? বল একটু। না স্যার, এডি স্যার পড়িয়েছে। আচ্ছা তাহলে ইউনিট 4 আমি বেলুরকে পড়িয়েছি, আমার একটা পুরো ইউনিট 4 এর ধরা নোট রয়েছে, আমি ওটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে পড়লে আর কিছু করতে হবে না, এটা আমাকে পড়াতে হয় কলেজে। কোথায় গেল কলেজ, এই যে ইউনিট 4, তো এখান থেকে পড়ে যাবে, পুরো টপিক ওয়াইজ লেখা আছে, পুরো একদম পুরো টপিক ওয়াইজ ধরা আছে এখানে, ঠিক আছে। অ্যাসিমিলেটিভ ডিসিমিলেটিভ কিচ্ছু না, ডেফিনেশন এখান থেকে বেশি আসবে। আর অ্যালকোহলিক লিনিয়ার ক্যাটাবলিজম, ব্রাঞ্চড ক্যাটাবলিজম, পুরো নোট এটা পড়ে গেলেই হবে, ঠিক আছে। এর কোনো সাজেশনস আলাদা করে আমার মনে হয় না দরকার আছে বলে, কারণ ইউনিট 4 এ যা দেখতে পাচ্ছিস, হ্যাঁ তবে না সরি, ইউনিট 4 কিন্তু আমি আবার পুরোটাও বোধহয় পড়াই না, পুরোটাও ইউনিট 4, হ্যাঁ ইউনিট 4, ঠিক আছে, অসুবিধা নেই। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি এখানে, এই যে অ্যাসিমিলেটরি বা ডিসিমিলেটরি নাইট্রেট রিডাকশন কাকে বলে, পার্টিসিপেটিং ব্যাকটেরিয়ার নাম বলো, ফার্মেন্টেশন, অ্যালকোহল ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, হোমো ফার্মেন্টেশন এন্ড হেটেরোফার্মেন্টেটিভ পাথওয়ে, খুব ইম্পর্টেন্ট। পাস্তুর এফেক্ট কাকে বলে, কনসেপ্ট অফ লিনিয়ার এন্ড ব্রাঞ্চড ফার্মেন্টেশন পাথওয়ে, এটা একদম টপিক ধরে ধরে প্রশ্ন আসতে পারে, টপিক ধরে ধরে একদম। আচ্ছা কেমোলিথোট্রপিক, এটাকে পড়িয়েছে, এটা কি আমি পড়িয়েছি? না না পড়াইনি না, এডি স্যার না পড়িয়েছে। স্যার পুরোটাই এডি স্যার পড়িয়েছে। আচ্ছা সিজি6টা বেশিরভাগই এডিসারই পড়িয়েছেন, আপনি শুধু ইউনিট 1টা ওয়ানটা পড়িয়েছেন। পড়িয়েছি, কেমোলিথোট্রপিক এন্ড ফটোট্রপিক মেটাবলিজম। এইটাও কিন্তু ডিরেক্টলি প্রশ্ন আসবে, মানে কি করে এই যে তোর ইন্ট্রোডাকশন টু এরোবিক এন্ড অ্যানারোবিক কেমোলিথোট্রপি উইথ এন এক্সাম্পল, মানে হাইড্রোজেন অক্সিডাইজিং ব্যাকটেরিয়া কাকে বলে বা তারা কিভাবে অক্সিডাইজ করে থাকে, মিথানোজেন্স, ইন্ট্রোডাকশন টু ফটোট্রপিক মেটাবলিজম, মানে ফটোট্রপিক মাইক্রোঅর্গানিজম কারা কারা, অ্যানঅক্সিজেনিক ভার্সেস অক্সিজেনিক ফটোসিনথেসিসের ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর আলাদা করে একটু ক্যারেক্টারিস্টিক্স অফ, মানে ক্যারেক্টারিস্টিক্স উইথ রেফারেন্স টু দেয়ার ফটোসিনথেটিক প্যাটার্ন, গ্রিন ব্যাকটেরিয়া, পার্পল ব্যাকটেরিয়া এন্ড সায়ানোব্যাকটেরিয়া। এটার কি কোনো নোটস আমার কাছে আছে? হঠাৎ মনে করতে পারছি না। ইউনিট 5 পদে কোনো একদিন কোনো এককালে পড়িয়েছিলাম কারোদেরকে, ইউনিট 5 আছে, এই না নেই নেই, ইউনিট 5 হ্যাঁ সিসি6 ইউনিট 5 আছে আছে,
ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস, লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন, ফটোসিনথেটিক পিগমেন্টস কারা কারা, অক্সিজেনিক ফটোসিনথেসিস পয়েন্ট ওয়াইজ করা আছে। অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস কাদের কাদের মধ্যে হয়, পার্পেল ব্যাকটেরিয়া, পার্পেল সালফার, পার্পেল নন সালফার, গ্রিন সালফার, ফটোট্রফিক অ্যাসিডোব্যাকটেরিয়া, ফটোট্রফিক, ঠিক আছে। অ্যাপ্লিকেশনস অফ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এই একটা নোট। মাইক্রোবিয়াল ফিজিওলজি, যেখানে আমরা ফটোসিনথেসিস ব্যাকটেরিয়ার মধ্যে কিভাবে হয় সেটাকে আমরা এখানে তুলে ধরেছি। অক্সিজেনিক বা অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিসের ডেফিনেশন, ফটোসিনথেটিক মাইক্রো অর্গানিজমস, এখানে অনেক বিশাল বড় আছে এটা। অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার, পার্পেল ব্যাকটেরিয়া, প্রত্যেকটা ব্যাকটেরিয়া এখানে আলাদা করে পার্পেল সালফার, পার্পেল নন সালফার, গ্রিন সালফার, গ্রিন নন সালফার আলাদা করে রয়েছে। তো যদি জেনে থাকিস ইটস ওকে, অসুবিধা নেই সেটা। আর এটা আমি আলাদা করে একটা নোট বানিয়ে দিয়েছিলাম, সিলেবাস ধরেই নোটটা বানানো আছে। যদি চাস আমি এটাও দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। পুরো সিলেবাস ধরে নোট বানানো আছে। হ্যাঁ, এটাও দিয়ে দেবে। এই যে মিথানোজেন্স, পুরো টপিক ধরে ধরে করা আছে। মিথানোজেন্স, হাইড্রোজেন, পুরো একদম মিথানোজেন্স, মিথানোজেন কিভাবে কাজ করে থাকে, মিথানোজেনেসিস, হাউ ডু মিথানোজেন্স প্রডিউস মিথেন, phototrophic metabolism, phototrophy, light reaction, dark reaction, যাই হোক, যেটা তোরা নিজেরা পড়বি দেখ, এটা ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন প্লান্ট অ্যান্ড ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস, খুব খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। photosynthetic in purple bacteria, photosynthesis, the mechanism, photosynthesis in green sulfur bacteria, photosynthesis in cyanobacteria, কিভাবে হয় দেখবি, তো দেখেছি তো, নোটস আছেও। সেরকম হলে আমি এটা দিয়ে দেবো, না হয় প্রতিভা দিয়ে দেবে সবাইকে, অসুবিধা নেই। তাহলে এখানে ওইটাই যেটা বললাম আর কি, যে প্রত্যেকটা টপিক ধরে ধরে বা তাদের ডিফারেন্স বা কি হয়, ডিফারেন্স এগুলোই আসতে পারে এখান থেকে। ঘুরিয়ে প্রশ্ন এখান থেকে খুব একটা দেবে না। আর লাস্ট টপিক ইউনিট 6, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামোনিয়া অ্যাসিমিলেশন, ওই একই দেখ ডেফিনেশন বা অ্যানামক্স প্রসেস কাকে বলে একটু দেখে রাখবি। অ্যানামক্স প্রসেস, ANOMOX, অ্যানামক্স প্রসেস কাকে বলে, ঠিক আছে। ইউনিট 6 এর মধ্যে আমার একটা নোট বানানো আছে, এটা পড়িয়েছিলাম এক সময়। এই যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কি করে হয়, রুট নোডিউল ফর্মেশন, ফ্রি লিভিং হেটারোট্রপস, অ্যাসোসিয়েটিভ সিম্বায়োটিক, কোন কোন স্পিসিস করে, এক্সাম্পল পড়ে রাখতে। অ্যামোনিয়া অ্যাসিমিলেশন কি করে হয়, রিডাকটিভ অ্যামিনেশন, অ্যামোনিয়া অ্যাসিমিলেটরি নাইট্রেট রিডাকশন, ডিসিমিলেটরি নাইট্রেট রিডাকশন, ডিনাইট্রিফিকেশন, ফাইনালি ছিল বোধহয় এটাই তো ছিল সিলেবাসে, ঠিক আছে। নাইট্রোজেন মেটাবলিজম, এটা তো দিল্লি ইউনিভার্সিটির নোট, যেখানে নাইট্রোজেন মেটাবলিজমটা আরো ভালো করে গুছিয়ে বলছি আর কি, ঠিক আছে। নাইট্রিফিকেশন এন্ড ডিনাইট্রিফিকেশন এর ডেফিনেশন ছিল এটা একটা, লাগবে না, এটা অসুবিধা নেই। আর বল, আমি যদি লাগে তোদের ওই 4, 5, 6 এর নোটগুলো আমি না হয় পাঠিয়ে দেবো, যেহেতু কম্প্যাক্ট ওয়েতে করা আছে একটা PDF এ, তোরা চাইলে দেখে নিতে পারিস। প্লাস এডি স্যার যে নোট দিয়েছে ওটাকেও ফলো আপ করবি ভালো করে, তাহলে আই থিঙ্ক ইউ গেট অল দ্য কমন কোশ্চেন্স, নো প্রবলেম। আর বল, আগের বছরের প্রশ্নটা একটু দেখছিলাম আমরা। দেখ, হোয়াট ইজ কমপ্লেক্স 2 অফ ETC, দেখ কম্পোনেন্টস এর মধ্যে কোশ্চেন এসে গেছে। হোয়াট ইজ দ্য রোল ইন TCA সাইকেল, হোয়াট ইজ দ্য রোল ইন TCA সাইকেল, হোয়াট ইজ ইটস রোল ইন TCA সাইকেল। ও আচ্ছা, TCA সাইকেল থেকে কি করে কমপ্লেক্স হতে যাচ্ছে। হাউ মেনি বলেছিলাম ATP প্রোডাকশন ইম্পর্টেন্ট, হাউ মেনি ATP আর ফর্মড ইন গ্লাইকোলাইসিস, হুইচ মলিকিউল ইজ দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টেড ইন গ্লাইকোলাইসিস, এটা আলাদা করে বলতে হবে। হুইচ মলিকিউল বললে সেটা এরোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে না অ্যানারোবিক, তার উপর ডিপেন্ড করে। What is the difference between ED pathway and glycolysis? What is the end products of TCA cycle? What are the end products? TCA cycle এর end products কিন্তু শুধুমাত্র CO2, হ্যাঁ, তার সঙ্গে NADH plus H+, কারণ সাইকেলের কোনো ডাইরেক্ট end product হয় না। How many molecules of ATP will be ultimately produced from them in aerobic respiration? Describe homo and heterolactic fermentation. Although anaerobic respiration releases lesser amount of energy, it is useful in some way. Pasteur effect-টাকে ঘুরিয়ে বলেছে। Discuss about methanogenesis. What is Rubisco? Photosynthesis পেয়ে যাবি। সবই তো প্রশ্ন কমনে দেখ। Mention the hydrogen oxidation reaction operated in hydrogen lithotrophs, নোটে আছে আমার। Do all photosynthetic bacteria produce oxygen during photosynthesis? মানে oxygenic photosynthesis সেটা বলতে বলছে। Name one which produce oxygen. ঠিক আছে, ছোট ছোট প্রশ্নগুলো দেখি।
What is substrate level phosphorylation? Role of leak hemoglobin? What do you understand by steady state photoorganotrophic? Name 2 microorganisms that follow ED pathway. দেখেছিস যা যা প্রশ্ন বলছি তাই আসছে কিন্তু সিডেরোফোর, আনকাপলার, পাস্তর এফেক্ট, সিম্পোর্ট, বায়োলজিক্যাল ফাংশন অফ পেন্টোজ ফসফেট পাথওয়ে, সবই তো এসে গেছে দেখছি আমি আগের বছর। এবার কি আসবে? আসবে, প্রচুর প্রশ্ন আসবে। বললাম যেটা, যে 10 ইয়ার্স ভালো করে পড়ে গেলে ইউ গেট অল দ্য কোশ্চেন্স কমন, কোনো সন্দেহ নেই এতে। আচ্ছা, তোদেরকে মলিকুলার বায়োলজির কিছু নোটস আমাকে রিজিট চেয়েছিল, পেয়েছিস তোরা? যাদের দরকার নিয়ে নিস, ওখান থেকে পাঠিয়েছিলাম আমি, ট্রান্সলেশন আমায় বলেছিল, নাকি কিসের নোট চেয়েছিল কি জানি, ভুলে গেছি আমি। ট্রান্সক্রিপশন বোধহয়, প্রসেসিং ট্রান্সক্রিপশন চেয়েছিল, পাঠিয়ে দিয়েছি আমি, ইউনিট 1 সিসি 7 এর। দেখবি ওখানে আমি যে সাজেশনগুলো দিয়েছি ওখান থেকে কমন পেয়ে যাবি। আর বল, তোদের কোনো বক্তব্য থাকলে বল এবার, বল। সিসি 5 আবার নেক্সট দিন বলবো, একদিনে সব বললে আমার নিজের মাথা কাজ করবে না, এক একদিন করে হোক, সেটা ভালো হবে, ঠিক আছে? একদিনে হলে মাথা কাজ করবে না, ফ্রেশ মাইন্ডে সিসি 5 আবার বলবো। ইন্টারনাল হয়ে গেলে বলবো নাকি আগে বলবো সেটা তোরা ডিসাইড করে নিস, অসুবিধা নেই আমার। তোদের কবে সুবিধা হবে, যদি মনে করিস ইন্টারনালের আগে বসবি, যদি বলি ইন্টারনাল হয়ে যাক তারপরে বসবো, তাও বসতে পারি, ঠিক আছে? আর তারপরে একদিন বসবো ইন্টারনাল হয়ে গেলে আমরা, সেটা হচ্ছে বিভিন্ন রকমের তোরা আমাকে বলবি স্যার এই কোশ্চেনটা আটকেছে, ওই জায়গাটা বলে দিন, যেগুলো আমি সাজেশন দিয়েছি সেগুলো আমি আলোচনা করে দেবো সেই জায়গাটা, ঠিক আছে? মানে ডিসকাশন ক্লাস, এটা খুব দরকার। আর বল, আর কিছু? লিখে দেবো তাহলে এবার, ঠিক আছে? আর কিছু বক্তব্য নেই, ঠিক আছে? রেখে দিলাম তাহলে, বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। প্রতিভাকে পাঠিয়ে দেবো নোট। ঠিক আছে স্যার। ওকে স্যার।